আমেরিকান। হ্যালো বাচ্চারা, সরি ফর বিং লেট। আমরা শুরু করতে পারি। বিফোর উই স্টার্ট, আমাদের হচ্ছে যে আপনারা যারা জুমে আছেন, আমি আপনাদেরকে জুমেও হচ্ছে যে জয়েন করার পুরো সিস্টেমটা বলে দিচ্ছি। আপনারা যেন হচ্ছে যে জুমে যারা আছেন তারাও জয়েন করতে পারেন। আজকে হচ্ছে যে লেকচারটা অনেক ইন্টারেস্টিং। আমরা আজকে হচ্ছে যে লেকচার 2 নিয়ে আলোচনা করব মেইনলি। তো আমরা আসলে স্টার্ট করি। দাঁড়ান, তার আগে হচ্ছে যারা একটু ফেসবুকে আছেন, আমি এই জায়গায় জুমে জয়েন হই, তাহলে আমি আসলে আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারবো। এক সেকেন্ড হোল্ড করেন, আমি নিজে জুমে জয়েন হইনি এখনো। হুম, আসছি এবার। আর আজকে জুমে কোনো সমস্যা নেই, আজকে আপনারা জুমে হচ্ছে যে যত ইচ্ছা তত মানুষ জয়েন করতে পারবেন, বিকজ আজকে জুম হচ্ছে যে আমরা বাড়াই নিছি। তো কোনো প্রবলেম নাই। সবাই শুনতে পাচ্ছেন তো, রাইট? ক্লিয়ার শোনা যাচ্ছে অ্যাজ ফার আই নো? ওকে, নাইস, ঠিক আছে। আজকে আমরা আগে সবাই শুনতে পাচ্ছি, আজকে সবকিছু ক্লিয়ারও আছে, উইচ ইজ নাইস। আমরা হচ্ছে যে জাস্ট একটু হচ্ছে যে ইয়াতে যেয়ে নিই, ফেসবুক লাইভ থেকে সব জায়গায় একটু শেয়ার করে নিই, তাইলেই ডান। ওকে, এটা গেল। গ্রুপ গুলোতে আমি শেয়ার করে নিই, এক সেকেন্ড। তাহলে উই আর গুড টু গো। বুঝেছেন ভাই? হ্যাঁ, এই তো রাইট, বার্নিয়ার স্কেল। আজকে যে ওদের পড়াবো তো বার্নিয়ার স্কেলের জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো উই ক্যান ফাইনালি স্টার্ট। যারা ফেসবুকে আছেন তারা একটু বললেন যে তারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা। আর যারা হচ্ছে যে জুমে আছেন তারা তো আগে শুনতে পাচ্ছেনই। তো আমরা গত ক্লাস করেছি, একটু আমাকে কমেন্টে জানান বা মেসেজে জানান যে আপনারা লাস্ট ক্লাস কয়জন করেছেন, তার একটু আমার জন্য সুবিধা হবে বুঝতে। ওকে, আমরা তাহলে স্টার্ট করি আজকে। লাস্ট ক্লাস করেছেন সবাই, তাই তো? আপনাদের একটা নোট কম্পিটিশন আছে, সবাই জানেন? আচ্ছা, নোট কম্পিটিশন আছে। নাইস। ওকে, লাইভ করেছিলেন। সো আমাদের হচ্ছে যে নোট কম্পিটিশনের রুলস গুলা বলে দিই, আর কোর্সের ডিটেলসটা বলে দিই, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আমাদের এটা চলছে হচ্ছে এসএসসি 26 এবং 27-এর জন্য একটা আমাদের হচ্ছে যে অনলাইন কোর্স। অনলাইন কোর্সের হচ্ছে যে ফিজিক্সটা আমি ফুললি কমপ্লিট করে দিব, এবং এটার জন্য হচ্ছে যে আমাদের ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ক্লাস হবে। ফ্রাইডে স্যাটারডে ক্লাসের হচ্ছে যে টাইমিং 7:30 থেকে 9টা ফর ক্লাস 9, আর 9টা থেকে 10:30 হবে ফর ক্লাস 10। আমাদের ক্লাসগুলো ইংলিশ এবং বাংলা ভার্সন দুইজনের জন্যই হবে। এখন ক্লাস আমি আনমিউট করতে দিচ্ছি না, বিকজ ফ্রি ক্লাসে অনেক মানুষজন আছে। তো এর জন্য হচ্ছে যে আমি আনমিউট করতে দিচ্ছি না, বাট আপনারা চাইলে যখন আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে তখন আপনারা আনমিউট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এই হচ্ছে যে ওভারঅল কনসেপ্ট ফিজিক্সের। আর হচ্ছে যে আমাদের এখানে এখানে আমরা পুরোপুরি আইডিয়া দিয়ে দিলাম। আর আমাদের কোর্স ফি হচ্ছে 3,250। এটা হচ্ছে ইয়ারলি, অর্থাৎ 1 বছরের জন্য। আপনারা যদি 1 বছরের জন্য আপনি একবারই পে করবেন, আপনাকে আর পে করতে হবে না। প্রত্যেক চ্যাপ্টার আমি একটা পিডিএফ শিট দিব। এটা আপনারা যেমন চ্যাপ্টার 1 এরটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই পাবেন। পিডিএফ শিটের মধ্যে আপনারা দেখবেন এমসিকিউ, সিকিউ, ইনফ্যাক্ট আপনাদের যত টাইপ ওয়াইজ কোয়েশ্চেন আছে সবগুলো এখানে দেওয়া আছে। আর আমাদের এই যে চ্যাপ্টার 1 এর ক্লাসটা, চ্যাপ্টার 1 এর টোটাল 4টা ক্লাস আমরা ফ্রিতে নিচ্ছি। এই ফ্রি ক্লাসগুলোর উপর আমরা একটা নোট শেয়ারিং কম্পিটিশন রেখেছি। সো নোট শেয়ারিং কম্পিটিশনটার জন্য কি করবা, আমি তোমাদেরকে 4টা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। এটা একটু দেখে নিয়েন। 4টা গ্রুপের লিংকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি দিচ্ছি। তো 4টা গ্রুপের লিংক আপনারা হচ্ছে যে 4টা গ্রুপেই পোস্ট করবেন, আপনারা একই জাস্ট এখানে মানে সিস্টেমও বলা আছে হ্যাশট্যাগ লিখে। তো আপনারা হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে অবশ্যই পোস্ট করে দিবেন। আর আমি ফেসবুকে এটা হচ্ছে যে পিন করে রাখছি কমেন্টটাকে। ওকে, এটা ডান। এটা কমেন্টটাকে পিন করে দিই। পিন কমেন্ট, ঠিক আছে। তো অবশ্যই ঠিক মতো সবাই ক্লাসটা করবেন। ক্লাসে হচ্ছে যা 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 ইনফরমেশন দরকার সেগুলো বললেন। কেউ যদি চান আপনারা হচ্ছে যে মিটি ইয়াতে কি বলে এটাকে জুমে জয়েন করবেন, তাহলে জুমে জয়েন করতে চাইলে আমি সেটারও লিঙ্কটা আপনাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জুম থেকেও জয়েন করতে পারবেন। ওকে। সো আপনাদের মোটামুটি সবকিছু ডান। এখন আমি তাহলে হচ্ছে যে ক্লাসে চলে যাই। ওকে, আমাদের আজকে ক্লাসটা ইন্টারেস্টিং। আপনারা যারা লাস্ট ক্লাস করেছেন তারা আজকে ক্লাসটা করে অনেক মজা পাবেন, বিকজ আজকে আমরা পড়বো হচ্ছে যে একক লেখার নিয়ম, বা আমরা বলতে পারি দ্য রুলস টু রাইট ডিফারেন্ট ইউনিট।
তো আপনাদের বইয়ে একক লেখার প্রায় 10-12টা নিয়ম দেওয়া আছে, উইচ আর নট রিয়েলি ইম্পর্টেন্ট। একক লেখার নিয়ম কখনো পরীক্ষায় সেভাবে আসেও না। তো আমাদের জাস্ট এটা জানলেই হবে, আমাদের থেকে বেশি কিছু আসলে দরকার হচ্ছে না। তো আমরা এখন আসেন একক লেখার নিয়মটাকে ঠিকমতো ব্যাখ্যা করার চেষ্টা করি। কিভাবে ব্যাখ্যা করা যায় চলেন বলি। তো একক লেখার নিয়ম যদি আমরা ব্যাখ্যা করতে চাই, ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে একক এক বচনে লিখতে হবে, তথা যেমন কিলোমিটার হবে কিলোমিটার নয়। তো লেখেন ইউনিট মাস্ট বি সিঙ্গুলার। এক্সাম্পল, কিলোমিটার, কিলোমিটার পার সেকেন্ড নট কারেক্ট। মানে কিলোমিটারটা কারেক্ট, কিলোমিটার সেকেন্ড নট কারেক্ট। ঠিক আছে, এটা যেন সবার মাথায় থাকে যে আমাদের যত ইউনিট আছে সেগুলাকে এক বচনে বা হচ্ছে যে সিঙ্গুলার লিখতে হবে। এককের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? নো ফুল স্টপ আফটার ইউনিট। আমাদের যখন একটা একক লেখা হবে তারপর আমরা ফুল স্টপ দিতে পারবো না। উই শুড নট ইউজ এনি ফুল স্টপ আফটার উই হ্যাভ রিটেন দি ইউনিট। ঠিক আছে? তার 6 ফিট আর 6 ফুট ওইটা ইংলিশ স্যারকে জিজ্ঞেস করবো। এবার আসেন, একক লেখার সময় প্রয়োজন মতো বিভক্তি চিহ্ন মাত্র একবার ব্যবহার করা যাবে, তবে এটা ব্যবহার না করাই ভালো। অবশ্যই সবাই কিন্তু নোট ডাউন করবেন। আমি এটা লিখে রেখেছি বিকজ আমি বারবার লিখতে গেলে সময় লাগতো। তো আপনাদের আগে থেকে লেখা থাকলে আপনাদের তুলতে সহজ হবে। আমি ইংলিশ ভার্সন গুলো এখানে ট্রান্সলেট করে দিচ্ছি। উই ক্যান ইউজ স্ল্যাশ only once, not recommended. However, আমরা একবার মাত্র লিখতে পারবো, একবারের বেশি লেখা অ্যালাউড না। যেমন ফর এক্সাম্পল, নিউটন পার মিটার স্কোয়ার অ্যালাউড, বাট প্রেফার্ড হচ্ছে এইটা, প্রেফার্ড। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। ঠিক আছে, তারপর দেখেন এককের দশমাংশ গুলো নিম্নলিখিত ভাবে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি কখনো এককের দশমাংশ থাকে, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের মানে 1/10 অফ দি ইউনিটস, সেগুলোকে আমরা এরকম ইনভার্স দিয়ে দিয়ে লিখবো। তো লিখে ফেলি, 10th of units must be written in terms of power. পাওয়ারের সাপেক্ষে লিখতে হবে, ইন টার্মস অফ পাওয়ার। যেমন 10 ইনভার্স 1, 10 ইনভার্স 2। ঠিক আছে, ডেসি, সেন্টি, এটসেট্রা। আচ্ছা, আমরা কখনোই যখন একক লিখছি, মানে যখন আমরা ইউজ করছি এককে, তখন আমরা হচ্ছে মূলত কি করব, আমরা হচ্ছে মিনিট, ঘন্টা, দিন, এটসেট্রা আমরা খুব একটা ইউজ না করাটাই ভালো। তো লিখে ফেলেন, জেনারেলি, লিখে ফেলেন জেনারেলি মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, এটসেট্রা are discouraged to be used as unit। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে আমরা খুব একটা এন্টারটেইন করি না। ক্লিয়ার? ওকে, কারো কোনো কনফিউশন থাকলে একটু বললেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কি প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওকে, কি বলছে ওরা, কি মেসেজ পাঠাচ্ছে আমি দেখিনি। ওকে, ডান সবার, আমরা আগাই তাহলে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বললেন, আমি আসলে প্রশ্নটা আপনাদের দেখতে পাচ্ছি না, কি প্রশ্ন করেছেন। নোট করবে এটা? হ্যাঁ, অফকোর্স নোট করবেন, হ্যাঁ অফকোর্স নোট করবেন। এটাই ফার্স্ট স্লাইড ভাইয়া, এটাই ফার্স্ট স্লাইড। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনারা 26-এর গ্রুপ স্টুডেন্টরা 27-এর গ্রুপে পোস্ট করবেন, সমস্যা নেই, যেহেতু ক্লাস সেম। ঠিক আছে, টাইম চাই, হ্যাঁ টাইম নিয়ে তুলেন, সমস্যা নেই।
অবশ্যই ঠান্ডা মাথায় তুলেন। 4 নাম্বারটা বুঝাই দিব অবশ্যই। ভাইয়া আপনি আচ্ছা 4 নাম্বারটা একটু পরে বুঝবেন আরো ভালোভাবে। আমরা যখন ডেসি সেন্টি মিলি এগুলা পড়বো, তখন বুঝবেন যে আসলে এগুলো লেখার প্রসেসটা কি। আপাতত জাস্ট শুনেন, যেহেতু আপনার এখনো ডেসি সেন্টি মিলিটা চিনেন না অনেকে, তাহলে ভালো করেই বুঝতে পারবেন। স্যার ক্লাস কি জুমে হবে? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস অলওয়েজ জুমে হবে। আচ্ছা, তারপরে কি আছে ভাই? 1 নম্বর পয়েন্ট কি সিঙ্গুলারের পরে কি লিখেছেন? এক্সাম্পল, ফর এক্সাম্পল। ই যে দিয়ে বোঝায় ফর এক্সাম্পল, ই ডট জি দিয়ে বোঝায় ফর এক্সাম্পল। ওকে ভাই, 27-এ ফুল সিলেবাস কবে শেষ হবে? এ তো এই বছর শেষ হবে না, এই বছর হয়তো আমি অ্যাডভান্স চ্যাপ্টার 8 বা 9 পর্যন্ত পড়াবো। আগের ক্লাসগুলো কি ইউটিউবে পাবা? হ্যাঁ পাবা। হ্যাঁ, নেক্সট ডিবেট ফেস্ট কোনটা করবো? ভাই আমি আর ডিবেট ফেস্ট এখন করি না। আর পেমেন্ট করার মেথড কি পেইড ব্যাচের জন্য? ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ওইখানে সব ডিটেল বলে দিবে, হ্যাঁ। 3 নাম্বারটা একটু বুঝাই দিবেন। একক লেখার সময় প্রয়োজন মতো বিভক্তি চিহ্ন দেওয়া যায়। আচ্ছা, তো আমাদের অনেক সময় হয় না যে আমরা বলি মিটার পার সেকেন্ড, যেমন বেগ, ভেলোসিটি, এটার একক বা ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড কিন্তু চাইলে এইভাবে লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। এখন এইভাবে লেখাটাকে আমরা ডিসকারেজ করছি, এইভাবে না লেখাই ভালো, এইভাবে লেখাটা বেটার, এটাই বুঝাইছে। ঠিক আছে? প্রশ্নের উত্তর পেয়েছো? আই গেল কোথায়? কি করলাম আমি? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। এসএসসি 26 কবে শেষ হবে? ওকে ভাই, ভর্তি হবো কিভাবে? ভাই আমাকে হচ্ছে যে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ভর্তির ব্যাপারে। আর ভাই 1 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। ভাইয়া 1 নাম্বারটা, ওমা কোথায় লেখা লেখা গো? কি ব্যাপার, সব গেল কোথায় আমার পয়েন্ট? সব তো লিখলাম একটু আগে। কি ব্যাপার, চলে গেল কোথায়? কোথায় জানি হাওয়া হয়ে গেছে। এই যে ইংলিশ ভাষা সবাই লিখতে পেরেছেন? কার কোনোটা বাকি থাকলে বললেন। 5 নাম্বারটা বুঝেন নাই। বলা হয়েছে যে হচ্ছে যে আমাদের আম, ঘন্টা দিন সপ্তাহ, অর্থাৎ মনে করো তুমি কাউকে বললা যে পৃথিবী সূর্যের চারপাশে 1 বছর পরে ঘুরে আসে, 1 বছর না বলে তোমাকে সেকেন্ডে বললে সেটা ভালো। ঘন্টা বা দিন অর্থাৎ ডে, উইক, ইয়ার, এগুলোর সাপেক্ষে হিসাব করাটা ভালো না। ঠিক আছে? সবার ডান হয়েছে? যারা ইংলিশ ভাষা তারা কি লিখতে পেরেছেন? একটু সরেন, দেখা যায় না, সরে গেলাম নাও। কি অবস্থা দেখো, আমার স্ক্রিন থেকে আমাকে সরাই দিচ্ছে, কত খারাপ। তা বইয়ের গুলা তাহলে আর পড়বো না? না, বইয়ের গুলো না পড়লেও হবে, বইয়ে খামাখা বেশি লেখা, আর এখান থেকে কত প্রশ্ন আসে না। এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের জাস্ট ইনফরমেশন গুলো একবার জানলেই হলো। সাউন্ড নাই, সাউন্ড আছে তো ভাইয়া। 5 নাম্বার ইংলিশ ভার্সনটা একবার বলে দিব? হ্যাঁ বলে দিচ্ছি, সরি ইংলিশ ভার্সন গুলো মুছে গেছে, হ্যাঁ আমি আবার লিখে দিচ্ছি। দেখেন, জেনারেলি মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, এটসেট্রা, ইউনিটস আর ডিসকারেজড। ঠিক আছে? সবাই লিখেছি বাচ্চারা? 4 নাম্বারটা একটু বুঝাই দেন। 4 নাম্বার হচ্ছে ভাই, আচ্ছা 4 নাম্বারটা একটু পরে বুঝাবো ভাইয়া, 4 নাম্বারটা আমি একটু পরে আবার বুঝাই দিব, এই জন্য এখন এটা টেনশন করেন না, ঠিক আছে? এটা এখন আপনাদের বুঝার টাইম হয় না, একটু পরে বুঝবেন। সব সাবজেক্টের কোর্স লঞ্চ করেন না বাবা, আইসিটি কোর্স আমরা লঞ্চ করবো ফেব্রুয়ারি মার্চের দিকে, নট নাও। জেনারেল ম্যাথ কি করাবো? ভাই জেনারেল ম্যাথ আমি অফলাইন ব্যাচে করাচ্ছি, অনলাইন ব্যাচে সময় হচ্ছে না, আই এম সরি। লেখাগুলো ক্লিয়ার না? লেখা তো ক্লিয়ার। কেন লেখা ক্লিয়ার হবে না? এই তো দেখতে পাচ্ছি লেখা ক্লিয়ার। ওকে, আমরা আগাই, এগিয়ে যাই। ফার্স্ট পার্টটা আরেকবার বুঝাই দিব। হ্যাঁ, সিঙ্গুলার মানে কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার লিখবেন না, ঠিক আছে? এটাই বুঝাইছে। হ্যাঁ, এফবি লাইভ কোথায় হচ্ছে? এফবি লাইভ হচ্ছে যে আমার পেজে হচ্ছে। আর 5 নাম্বারটা বুঝিয়ে দেন শিওর। ভাইয়া আপনি চাইলে তো বলতে পারেন যে পৃথিবী সূর্যের চারপাশে মানে এত বছর পরে ঘুরে আসে অমুক তমুক। এরকম বছরের সাপেক্ষে হিসাব না করলে ভালো, সেকেন্ডের সাপেক্ষে হিসাব করতে বলা হচ্ছে। ঠিক আছে? 3 নাম্বারটা বুঝাই দেন। আমাদের তো একই কথা অনেকবার বুঝানো লাগে। নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? এই নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়, নিউটন মিটার স্কোয়ারও লেখা যায়। পার মিটার স্কোয়ার মানে কি? নিউটন বাই মিটার স্কোয়ার, রাইট? তো দুইটাই লেখা যায়, বাট বেটার হচ্ছে এইটা লেখা। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এটা জাস্ট লেখা বেটার। ওকে, আমরা আগাইলাম।
ওকে, এটা জাস্ট হচ্ছে আমাদের একটা স্লাইড, যেটা হচ্ছে যে মূলত আমাদের বইয়ে কয়েকটা হচ্ছে যে এরকম কি বলে এটাকে, আমাদের হচ্ছে যে হিসাব দেওয়া আছে, যে সেটা লেখা আছে। সেগুলো হচ্ছে যে লেখেন একটা ইম্পর্টেন্ট টেবল ফর অবজেক্টিভ। এটা আপনার একটা স্ক্রিনশট তুলে নেন, পরে হচ্ছে যে খাতায় তুলে নিন। এটা অবশ্যই খাতায় না তুললেও হবে, আপনাদের বইয়ে আছে, বাট যদি আপনারা একটা কনক্রিট নোট বানাইতে চান তাহলে আপনারা চাইলে হচ্ছে এটাকে খাতায় তুলে নিতে পারেন। দেখেন ইম্পর্টেন্ট টেবল ফর অবজেক্টিভ, সবাই একটা সুন্দর মতো আম, এটাকে ছবি তুলে নেন। আর যদি স্লাইডটা ক্লিয়ার না হয় টেনশন করার দরকার নাই, আমি হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দিব নি স্লাইডটা, এমনি আমি গ্রুপে দিব। ওই যে ক্যামেরা আইএসও কমানো তো এই জন্য মানে দেখা যাচ্ছে না। টেনশন নেই, আমি পরে দিয়ে দিব নি। আগাই। মৌলিক রাশির এসআই একক, দিস ইজ গানা বি ফান। কারণ মৌলিক রাশির এসআই এককটা যখন আমরা পড়বো এখানে অনেকগুলো এসআই একক আসবে। কি কি এসআই একক আসবে চলেন আমরা একটা একটা করে দেখি। লেখেন এসআই ইউনিটস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এসআই ইউনিটস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এবার আমরা এটা একটু দেখব, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ কি। প্রথমে আসে আমাদের মিটার। সবাই সুন্দর মতো লিখবেন। মিটারের সংজ্ঞাটা হচ্ছে শূন্য স্থানে আলো, শূন্য স্থানে আলো 1/299, 792, 458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এটা মুখস্থ করতে হবে। যে দূরত্ব অতিক্রম করে, এটা অবশ্যই ঠাড়া মুখস্থ করবেন। ইংলিশ ভার্সনটা লেখেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স covered by light in vacuum within টু, within হচ্ছে 1/299,792,458 সেকেন্ডস। এটা অবজেক্টিভে আসে। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই আলোর সাপেক্ষে কেন ব্যাখ্যা দিচ্ছেন, মানে এত প্যারা নিবেন কেন? বিকজ ভাই আলোর বেগটা অলওয়েজ কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। আমরা যখনই এমন কোন একটা কিছু হচ্ছে যে নিয়ে কাজ করার চেষ্টা করি, যেটা কিনা হচ্ছে যে আমাদেরকে ইউনিট আকারে কাজ করতে, এটা নিয়ে সারা বিশ্ব হচ্ছে যে কাজ করবে, তো আমাদের অলওয়েজ হচ্ছে যে ইনশিওর করতে হবে যে ভাইয়া এটা যেন আমাদের হচ্ছে যে একদম পিন পয়েন্ট অ্যাকুরেট হয়। আলোর বেগ কোনোদিনও চেঞ্জ হবে না, এর জন্য আমরা এইভাবে রেখেছি। ক্লিয়ার? ওকে, পরেরটাতে চলে যাই। না, এটা লাগবে না। তারপরে লেখেন ভরের একক, যেটা হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম কি করবে আসেন বুঝাই। কিলোগ্রামের আইডিয়াটা হচ্ছে প্লাটিনাম, ইরিডিয়াম, প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু। ঠিক আছে, একটি সিলিন্ডারের ভরকে 1 কেজি ধরা হয়, যার ব্যাস 3.9 সেন্টিমিটার এবং উচ্চতা 3.9 সেন্টিমিটার। এটা কোথায় আছে? এটা ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টে আছে।
তাহলে এটা গেল হচ্ছে যে আমাদের হিসাব, যে আসলে আমাদের হচ্ছে যে এটা কিভাবে কি কাজ করবে। তো বাংলা ভাষা লিখতে লিখতে আমি ইংলিশ ভার্সনকে একটু সুন্দর মতো এখানে লিখে দিই। লিখে ফেলেন। সিলিন্ডার অফ প্লাটিনাম ইরিডিয়াম মেটাল defines the 1 kg mass. It has a dia of 3.9 centimeter and height of 3.9 centimeter. It is reserved in Sèvres, France. Inside International Bureau of Weight and Measurement. তো প্লাটিনাম ইরিডিয়ামই কেন ব্যবহার করা হয়, এটা আমাকে একটা স্টুডেন্ট একবার প্রশ্ন করেছিল। দেখেন, অন্য যে কোনো ধাতু আসলে দিন শেষে অনেক বেশি তাড়াতাড়ি রাস্ট পড়ে যায়, বা তার মধ্যে হচ্ছে জং ধরে যায়, বা সেটা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে। বাট প্লাটিনাম ইরিডিয়াম আসলে একটু বলতে পারেন হচ্ছে ইনার্ট টাইপের ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটা কিনা খুব একটা রিয়াকশন করে না বা বিক্রিয়া করে না। এই জন্য আমরা প্লাটিনাম ইরিডিয়ামের হচ্ছে একটা ধাতু নিয়েছি। আর এটাকে কেন আমরা সংরক্ষণ করে রেখেছি, এটা একটা নিদর্শন। এটা দিয়ে আমরা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সকল ইউনিট মাপছি। এই জন্য আমরা এটাকে একটা নিদর্শন আকারে হচ্ছে যে সংরক্ষণ করে রেখেছি। কোথায় রাখা আছে? ফ্রান্সের স্যাভ্রেতে। এগুলো একটু মুখস্থ করতে হবে ভাইয়া। যত মুখস্থ করে ফেলবেন তত আপনার জন্য ভালো, বিকজ আপনার কোথাও না কোথাও অবজেক্টিভ এটা ফর শিওর দিয়ে দেবে। ঠিক আছে, আমরা আগাই। প্লাটিনাম ইরিডিয়াম হচ্ছে একটা ধাতু, মানে একটা হচ্ছে যে তোমার নাম কি, আম, মৌল। প্লাটিনাম গোল্ড মৌল, ঠিক আছে। আমরা আগাই তাহলে। সবাই লেখা হলে বললেন। ওকে, সবাই লেখা হলে আমরা আগাই বাচ্চারা। ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট। ব্যুরো, ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট। ওকে। এটা তো বুঝার কিছুই নাই। একটা দণ্ড আছে, যে দণ্ডটার ওজন 1 কেজি ধরা হয়েছে, আমরা ওইটা সাপেক্ষে বাকি সবাইকে মাপি। এই, এটা তো বুঝার কিছু নাই। আগাই তাহলে। ওকে, পরেরটা আগে। পরেরটা হচ্ছে যে আমাদের কি আছে দেখেন, পরেরটা আমরা বলছি। এবার হচ্ছে আমাদের আছে সময়ের একক। সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডে আমরা কি লিখবো? সিজিয়াম পরমাণুর, সিজিয়াম পরমাণুর, সরি সিজিয়াম 133, জাস্ট পরমাণু না। সিজিয়াম 133, কারণ সিজিয়ামের অনেকগুলো হচ্ছে যে ভর থাকতে পারে। তো সিজিয়াম 133 পরমাণুর 9192, এটা বিশাল বড় একটা নাম্বার। 9192,631,770, ঠিক আছে। এতটি স্পন্দন সম্পূর্ণ করতে, সম্পূর্ণ করতে যে সময় লাগে, আমরা জানি সাধারণত প্রত্যেকটা পরমাণুর মধ্যেই স্পন্দন থাকে। তো এই সিজিয়াম পরমাণুটা এতগুলো স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগছে তাকে আমরা বলছি 1 সেকেন্ড। ইংলিশ ভার্সনে লিখবেন টাইম রিকোয়ার্ড ফর
সিজিয়াম 133 atom to complete এত অসিলেশন। দেখেন পানির তৈল বিন্দুর তাপমাত্রার এত ভাগকে 1 কেলভিন বলে। ভাইয়া পানির ত্রৈধ বিন্দু কি? তাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার মানে হচ্ছে এমন একটা মানে পয়েন্ট যে সময় পানি একই সাথে বরফ, তারপর হচ্ছে যে কি বলে এটাকে, বাষ্প, এবং হচ্ছে যে লিকুইড, তিনটা ফর্মে থাকতে পারে। এটা আমরা সামনে আরো দেখবো, কোনো সমস্যা নাই। লিখে রাখেন 1/273.16 পার্ট টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার is called 1 Kelvin। ঠিক আছে, লিখেছি। ওকে, লেখা হয়েছে, চলেন আমরা পরেরটাতে যাব। তারপরে আছে হচ্ছে আমাদের এখানে তড়িৎ প্রবাহের একক। লিখে ফেলেন তড়িৎ প্রবাহের একক, বা যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিভাবে কাজ করে চলেন দেখি। অ্যাম্পিয়ার আমাদের এখানে বলবে এরকম। অ্যাম্পিয়ার হচ্ছে, লিখে ফেলেন শূন্য স্থানে, শূন্য স্থানে 1 মিটার দূরত্বে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম, অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপ উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল, দুটি সমান্তরাল সরল, সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকে, পরিবাহীর প্রত্যেকে যে পরিমাণ তড়িৎ, যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে, চললে তাদের মধ্যে মিটার প্রতি 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, তাকে 1 অ্যাম্পিয়ার বলে। আমি এটা হচ্ছে যে পরের পৃষ্ঠায় প্রপারলি হচ্ছে যে বুঝাই দিব, মানে ইংলিশ ভার্সনের ব্যাখ্যাটা লিখে। তার আগে একটু সবাই লিখে নেবেন। কেলভিন পানির পরে কি লিখেছি? কেলভিন পানির পরে
লিখেছি কেলভিন পানি। কোথায় কেলভিন পানি? সব তো পানির ত্রৈধ, ত্রৈধ এটাকে বলে পানির ত্রৈধ। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। জি বলেন ভাইয়া। স্পন্দন মানে কাঁপাকাঁপি করা ভাইয়া, স্পন্দন মানে হচ্ছে অসিলেশন, কাঁপাকাঁপি করা, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, না সবাই মোটামুটি লিখতে পারছেন। আচ্ছা, আমরা কি এটা বুঝবো, হ্যাঁ, যে আসলে অ্যাম্পিয়ারের ব্যাখ্যাটা কি, এটা আমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। তো চলেন আমরা বুঝাই। হ্যাঁ, কোন টেম্পারেচারে ওয়াটার ট্রিপল পয়েন্ট শো করে? জেনারেলি হচ্ছে যে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কেলভিনের মান কত? কেলভিনের মান কত মানে বুঝিনি। প্রস্থচ্ছেদ কি? আচ্ছা বুঝাই দিচ্ছি, আমরা আগাই তাহলে। সেকেন্ডটা বুঝালে ভালো হয়। সেকেন্ড মানে কেলভিন। আচ্ছা, পানির একটা টেম্পারেচার আছে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটাকে আমরা বলি পানির ত্রৈধ বিন্দু। যে ত্রৈধ বিন্দুতে আসলে দেখা যায় পানির তিনটা স্টেটই একসাথে থাকে। তো ওই ত্রৈধ বিন্দুর তাপমাত্রা যেটা হয় তার 1/273.16 ভাগ, এটাকে সাধারণত আমরা 1 কেলভিন বলি। ঠিক আছে, এটা আমরা বলছি যে 1 কেলভিন। ওকে, আমরা আগাই। ওকে, আমরা আগাই যাই। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এতটুকু যদি হয়ে থাকে, ঠিক আছে, আমরা এখন অ্যাম্পিয়ারটা বুঝাবো। সেকেন্ডটা, সেকেন্ডে কি হয়েছে? সেকেন্ড তো সব ডান। অ্যাম্পিয়ার দৈর্ঘ্য এবং লেখা আছে এবং। সেকেন্ডটাতে অনেক কিছু হচ্ছে, অনেকে বুঝা বাকি, তো আসেন সেকেন্ডটা একটু বুঝাই দিই। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস পাবেন। তো সেকেন্ডটা বোঝার জন্য লেটস ডু ওয়ান থিং, আমি আপনাকে সেকেন্ডটা একটু প্রপারলি বুঝাই দিই। দেখেন, সেকেন্ডটার মধ্যে এটা মনে করেন আমাদের দুটো রেখা। এই দুটো রেখাকে কি বলা হয়েছে? দুটো রেখা হচ্ছে আমাদের বলা হলো যে তারা নাকি হচ্ছে যে কত দৈর্ঘ্যের? তারা প্রত্যেকে হচ্ছে যে আমাদের 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দূরত্বে আছে। তারা 1 মিটার দূরত্বে আছে। এবং বলা হচ্ছে রেখাগুলো অসীম দৈর্ঘ্যের। কি দৈর্ঘ্যে? ইনফিনিটি। তাদের এখানে যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ মানে কি? প্রস্থচ্ছেদ মানে তুমি যদি একটা পাইপ নাও, ওই পাইপের যে হচ্ছে যে আমাদের পাইপটা এরকম কি একটা গোল, একটা মুখ থাকে না পাইপে, ওই গোল মুখের যে ক্ষেত্রফল বা এরিয়া তাকে বলে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, যেমন এই যে এইটাকে আমরা বলছি হচ্ছে তার প্রস্থচ্ছেদ। তাহলে বলছে উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ বা ইগনোরেবল মানে এরিয়া। তো বলা হচ্ছে ইগনোরেবল এরিয়া মানে হচ্ছে এটা খুবই ছোট, মানে এটা একটা খুবই চিকন তার। এরকম দুটো চিকন যদি অসীম বা ইনফিনিটি লেংথের যদি আমরা দুটো তার নিই, সে তারের মধ্যে যদি আমাদের 1 মিটার ডিস্টেন্স থাকে, এবং তাদের মধ্যে যদি একটা তড়িৎ বল আসবে, আমরা এটা পরে পড়বো তড়িৎ বল কিভাবে বের করে। তো তড়িৎ বল যদি তোমরা জানতে চাও, এইভাবে বের করে, C q1 q2/d²। এই ফর্মুলা অনুযায়ী যদি হচ্ছে তাদের মধ্যে এই নিউটন পরিমাণ ফোর্স বা বল কাজ করে, তাহলে তাদের প্রত্যেকের মধ্যে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে। তাদের প্রত্যেকের মধ্যে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পেরেছি? তো সবাই একটু তুলেন। মিনওয়াইল আমি ইংলিশ ভার্সনের জন্য একটু সুন্দর করে লিখে দিই। লেখেন, ইফ টু ইনফিনিটি লেংথ ওয়ায়ার্স আর kept at 1 meter distance in vacuum and they have and they feel এত নিউটন ইলেকট্রিক ফোর্স, then each wire has 1 ampere current flowing through it, flowing through it. না, ঠিক আছে, গেল। এটার পরে আমাদের আসবে হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা বা হচ্ছে আমরা বলতে পারি লুমিনাস ইন্টেন্সিটি, এটার একক কি ছিল? ছিল ক্যান্ডেলা। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলা। তো ক্যান্ডেলা কি করবে? লিখে ফেলি আমরা।
কোনো আলোক উৎস, ফেলেন কোনো আলোক উৎস নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে 540 ইন্টু 10⁻12 হার্জ কম্পাঙ্কে একবর্ণী আলো নিঃসরণ করলে, নিঃসরণ করলে এবং ওই দিকে তার যে ওইদিকে তার প্রতি 1/, প্রতি ঘন কোণে, প্রতি ঘন কোণে 1/683 ওয়াট দীপন তীব্রতা পাওয়া যায়, দীপন তীব্রতা পাওয়া যায়। একে 1 ক্যান্ডেলা বলে। এই হচ্ছে ব্যাখ্যা। তো কোনো আলোক উৎস নির্দিষ্ট দিকে, যদি হচ্ছে নির্দিষ্ট দিকে যদি এত হার্জ কম্পাঙ্কের একটা একবর্ণী আলোক উৎস, একবর্ণী মানে হচ্ছে যেখান থেকে একটা বর্ণের আলো বের হয়, যেমন মোমবাতি, এটা একটা একবর্ণী আলোক উৎস, তাহলে যে পরিমাণ হচ্ছে যে আলো যদি বের হয় এবং ওইদিকে প্রতি ঘনকোণে, ঘনকোণ মানে হচ্ছে আমাদের 3D অ্যাঙ্গেল, তো 3D অ্যাঙ্গেলে আমাদের যদি এত পরিমাণ ওয়াট দীপন তীব্রতা পাওয়া যায়, তাকে আমরা 1 ক্যান্ডেলা বলি। এটা আমি বলবো মুখস্থ করতে আপাতত, বিকজ এখনো তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার না, ওয়াট কি, হার্জ কি, এগুলো এখনো তোমরা জানো না। সেই জন্য তোমাদের জন্য এটা মানে বেটার সাজেশন হচ্ছে এখন আপাতত মুখস্থ করা বা জাস্ট জেনে রাখা। ইভেনচুয়ালি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হবে যখন ওয়াট কি এগুলো যে মানে তুমি যখন চিনতে পারবা, তখন তোমার জন্য এটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। সবাই এতটুকু লেখা হয়েছে? কেপটিম কেন হচ্ছে ভলিউমে মানে ভ্যাকিউমে রাখা? ভাইয়া ওয়্যার গুলোকে অলওয়েজ ভ্যাকিউমে রাখা হয় একটাই কারণে, বিকজ যখন হচ্ছে যে আমরা ওয়্যারের কথা চিন্তা করি, ওয়্যার গুলো যদি আমরা ভ্যাকুয়ামে না রেখে অন্য মিডিয়ামে রাখি, তাহলে দের ইজ এ ভেরি বিগ পসিবিলিটি যে আমাদের এই ওয়্যার গুলোর উপর অন্যান্য বিভিন্ন হচ্ছে প্রভাবও ইম্প্যাক্ট ফেলবে। যেমন হয়তো বা বাতাসের বাধা, পার্টিকেলের বিভিন্ন ধরনের সাবস্টেন্সের এক্সিস্টেন্স, তারা আমাদের অ্যাম্পিয়ারটাকে বাধাগ্রস্ত করবে। ঠিক আছে, ওকে ডান, আমরা আগাই। এফ এর ফর্মুলা ভাই এটা লাগবে না, এটা আমি জাস্ট আপাতত লিখে রেখেছি যেন আপনাদের পরবর্তী লাগলে আপনারা জাস্ট ইউজ করতে পারেন। ওকে, কোন আলোক উৎস নির্দিষ্ট দিকে এত হার্টজ কম্পাঙ্কের একবর্ণী আলো নিঃসরণ করলে এবং ওইদিকে তার প্রতি ঘন কোণে এত ওয়াট দীপন তীব্রতা পাওয়া যায়, একে আমরা বলছি 1 ক্যান্ডেলা। ওকে, লাস্ট আমাদের একটা বাকি, এটা পড়লে আমাদের এই বোরিং জিনিসটুকু শেষ, তারপর আমরা একটা ইন্টারেস্টিং পড়ায় যাব। সবাই লিখে ফেলি, লেখেন পদার্থের পরিমাণের একক অর্থাৎ মোল। এই হচ্ছে আমাদের 7টা এককের টোটাল জিনিসপত্র, যেগুলো কাইন্ড অফ আপনাকে আপাতত মুখস্থ করতে হবে, পরবর্তীতে আপনারা ইভেনচুয়ালি এগুলা বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। লিখে ফেলেন যে পরিমাণ, লিখে ফেলেন যে পরিমাণ পদার্থ 0.012 কিলোগ্রাম কার্বন 12-এ অবস্থিত পরমাণু সমান সংখ্যক, সমান সংখ্যক প্রাথমিক ইউনিট, যেমন পরমাণু, অণু, আয়ন ইত্যাদি থাকে, তাকে 1 মোল বলে।
এটা কেমিস্ট্রিতে গেলে বুঝবা, নট আ পার্ট অফ ফিজিক্স। এটা খুব একটা টেনশন করো না, জাস্ট লিখে রাখো যেন পরবর্তী দরকার হলে তুমি পড়তে পারো। ইংরেজি ভাষায় লেখেন, লেখেন অ্যামাউন্ট অফ অ্যাটম, মলিকিউল অর আয়ন প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি in any carbon 12.1012 kg matter, sorry, substance is called 1 mole. নেন, অনেক বোরিং জিনিসপত্র ফাইনালি পড়া শেষ করছি আমরা। এটা শেখা হয়ে গেলে এখন আসল মজার পড়ায় যাব। অনেক উল্টাপাল্টা আজেরা জিনিসপত্র পড়ছি, বাট পড়ানো লাগতো, কিছু করার নাই। বিকজ আনফরচুনেটলি এটাই হচ্ছে যে মূল সমস্যা, পড়াশোনা সবসময় অনেক ইন্টারেস্টিং হবে না, মাঝে মধ্যে অনেক বোরিং হবে, এবং বোরিং জিনিসও আমাদেরকে পড়াইতে হবে। এটাই হচ্ছে যে পড়ানোর সবচেয়ে বড় কষ্ট বলতে পারো। ওকে, সবাই আগাই আমরা। ওকে, ডান। তাহলে আসেন আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের পরবর্তী অংশটাতে আমরা আগাবো, আমাদের যদি এতটুকু হয়ে যায়। চলুন পরবর্তী অংশটা আমরা দেখি। ওকে, এরপরে কি আছে? এরপরে আমরা যাচ্ছি বিভিন্ন উপগুণিতকে। কোনটা আরেকবার বলবো ভাইয়া? এটা, যে পরিমাণ পদার্থ 0.012 কার্বন 12 অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে, যেমন পরমাণু, অণু, আয়ন ইত্যাদিকে আমরা বলছি 1 মোল। লিখেছি? ক্যান্ডেলার ইংলিশ বলি নাই? ওকে, লিখে দিচ্ছি। ওকে, ক্যান্ডেলার ইংলিশটা আমি বলে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকে বললেন যে বলা হয় নাই, খেয়াল করি নাই। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, বাকিটা আপনারা জাস্ট তুলে ফেলেন, তোলা হলেই ডান। লিখে রাখেন ক্যান্ডেলা। দেখেন, ক্যান্ডেলা is the amount, sorry, one candela is the amount of luminous intensity that is measured 1/683 watt per steradian angle. This is a 3D angle, per steradian angle for any one colored light source of 540 into 10 to the power 12 hertz frequency going at a single direction. এই হচ্ছে আমাদের ক্যান্ডেলার ব্যাখ্যা। ওকে, বোরিং পড়াশোনা শেষ, এখন আমরা ম্যাথে যাব। তো লাস্ট ক্লাসে আমরা মাত্রা পড়েছিলাম বা ডিমেনশন পড়েছিলাম। তো মাত্রা বা ডিমেনশনের উপরে আমাদের বেশ কিছু ম্যাথ আছে, তো আমরা ম্যাথ পার্টটাতে যাব। তার আগে আমরা যা যা হচ্ছে যে সংজ্ঞা বা যা যা ইচ্ছে অবজেক্টিভ টাইপের জিনিসপত্র পড়া দরকার সেগুলো আমরা লিখে নিচ্ছি। এগুলো লেখা হয়ে গেলে এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে, ভাই আপনাকে প্রশ্ন করবে যে 1 মিটার বলতে কি বুঝো, 1 মার্কের প্রশ্ন আসতে পারে। বা তোমাকে বলবে যে ক্যান্ডেলা আসলে হচ্ছে যে কোন হার্টজ কম্পাঙ্কের হচ্ছে উৎস থেকে উৎপন্ন হয়। তো তখন তোমাকে এটা লিখতে হবে যে ভাইয়া 514 × 10⁻12 ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একটা উৎস থেকে বা লাইট সোর্স থেকে এটা প্রডিউসড হবে বা এটা বের হবে। এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিসকে মুখস্থ রাখতে হবে, এলস তুমি হচ্ছে পরীক্ষায় একটু ঝামেলায় পড়ে যাবা। ওকে, আসেন বিভিন্ন উপগুণিতক, দিস ইজ আ ফান পার্ট। উপগুণিতক কি? মনে করো তোমাকে বলা হইলো একটা লাঠি মেজার করতে। এখন এই লাঠিটা 1 মিটার, তুমি সেটা হিসাব জানো, কিন্তু 1 মিটার এটা লেন্থ না। মনে করো এটা লেন্থ হচ্ছে 0.4 মিটার। এখন ভাইয়া তুমি 0.4 মিটার এভাবে হিসাব করা কঠিন, যদি আরো ছোট হয়ে যায় তখন তো মিটারের সাপেক্ষে এটাকে হিসাব করা অনেক টাফ হয়ে যাবে।
তো এই জন্য সায়েন্টিস্টরা কি করেছে, বিভিন্ন হচ্ছে যে ইউনিটের ছোট বড় ভার্সন বের করছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা ইজি ইজি ছোট ছোট ভার্সন বের করি, যেন যদি কখনো কোনো ইউনিট নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়, আমরা যেন ইজিলি সেটাকে হচ্ছে যে এখানে লিখতে পারি। তো এটা করার জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে যে উপগুণিতকের লিস্টটা পড়ে নিব। তো সবাই হেডিং দেন বিভিন্ন উপগুণিতক, বা লেখেন প্রিফিক্স অফ ইউনিট। আমরা এখন বিভিন্ন হচ্ছে যে উপগুণিতকের হচ্ছে যে লিস্ট পড়ব। উপগুণিতক, আসলে উপগণিতকের লিস্ট আমরা দেখে ফেলি। উপগণিতকের লিস্ট আপনাদের বইয়ের মধ্যেই আছে, তারপর আমি লিখে দিই। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে লিখি হচ্ছে যে ডেকা, এটাকে ডি এ দ্বারা প্রকাশ করে 10⁻1। আমি একটা কবিতাও শিখাই দেবো, আপনারা মনে হয় ছোটকালে এই কবিতাটা পড়েছেন অলরেডি, নাথিং নিউ ফর ইউ গাইস। এটা হচ্ছে হেক্টো, তারপর হচ্ছে যে আমাদের আছে কিলো। কিলো হচ্ছে 10⁻3। তারপর আছে মেগা। মেগা কত? মেগা হচ্ছে আমাদের বড় হাতের এম দিয়ে বোঝাবে 10⁻6। মেগার পরে আছে গিগা, কিলো, মেগা, গিগা। তারপরে আছে টেরা, পেটা, এক্সা। এগুলো সব বাবা ঠাড়া ঠুটস্থ থাকতে হবে, 10⁻9। তারপরে আছে কি, তারপরে আছে টেরা। আপনারা শিখেন, আপনারা ইউজ করেন না, এত টেরাবাইট হচ্ছে আমাদের কি লাগবে, হার্ড ডিস্ক লাগবে। এটা হচ্ছে 1 টেরা, 2 টেরা। এগুলো হচ্ছে টেরা। টেরার পরে কি আছে? টেরার পরে আছে হচ্ছে পেটা। পেটাকে প্রকাশ করে বড় হাতের পি দ্বারা। অলওয়েজ রিমেম্বার, এগুলাকে বড় হাতের দ্বারা এক্সপ্রেস করা হবে, 10⁻15। তারপরে আছে হচ্ছে এক্সা। এক্সা হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হবে। তো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে, যদি আমাদেরকে বড় কোনো কিছু মেজার করতে হয়, আমরা সহজে এই জিনিসগুলো দিয়ে মেজার করতে পারবো। বুঝতে পারছি? কিলো, হেগা, নাম হচ্ছে ডেকা, হেক্টো এটসেট্রা দিয়ে আমরা মেজার করতে পারবো। ফেসবুকে রেকর্ডেড পাবা? হ্যাঁ পাবো। হ্যাঁ, মার্কড এরিয়াতে 0.4 এর আগে কি লিখেছেন? ও আচ্ছা, এটা ভাই 0.4 এর আগে দাগ চলে আসছে, 0.4 এম। ওকে, আর কিছু প্রশ্ন? স্লাইড কি পাবো? হ্যাঁ, স্লাইড পাবেন। আমরা এগিয়ে যাই। হোয়াট দ্য 3D অ্যাঙ্গেল অর স্টেরেডিয়ান? ভাইয়া মানে মনে করেন, আমরা তো অ্যাঙ্গেল সবসময় দুইটা হিসাব করি, এই অ্যাঙ্গেল। বাট মনে করেন আপনাকে যদি আমি কখনো বলি যে আপনি একটা বার্থডে ক্যাপ পরেছেন, আপনার বার্থডে ক্যাপটার উপরে অ্যাঙ্গেল কত, ওইটা একটা 3D অ্যাঙ্গেল, রাইট? বা আপনি যখন আইসক্রিম খান, কোন আইসক্রিম, ওই কোনের যে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে যে একটা 3D অ্যাঙ্গেল। এটা এখনো আপনাদের লেভেলে মেজারমেন্ট নাই, আমি নিজেও স্টেডিয়ান হিসাব করি নাই কখনো। এটা আপনার আমার লেভেলও আসলে হিসাব নিকাশ নাই। ওকে, আমরা আগাই। এটার পরে পরেরটা তাগাই। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভাই কি উপর মানে বড়গুলো। এরপর আছে ডেসি, সেন্টি, মিলি। তো লিখে ফেলেন ডেসি। আমি এগুলার প্রথমে স্লাইডে ছক নিছিলাম, আর আমি দেখলাম স্লাইডে ছক নিলে কি হবে জানো, তোমরা লিখবা না। তোমরা ভাবছো আমি তো স্লাইডটা পরে পাবোই, তো তখন তোমার খামাখা হচ্ছে লেখা হবে না। আর না লিখলে পরে এগুলো তোমার খাতায় না থাকে, তুমি আর মনেও করে পড়বাও না। তো এর জন্য আমি একটু তোমাদেরকে কষ্ট করে লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও, কারণ এগুলো এমনিও মুখস্থ করতে হবে। কোনটার কি সিম্বল সেগুলো যেন তোমার মুখস্থ থাকে। মিলির পরে আছে মাইক্রো। হ্যাঁ, মিলি, মাইক্রো। মাইক্রোকে এভাবে প্রকাশ করা নিউ দ্বারা, 10⁻⁻6। মিলি মাইক্রোর পরে আছে ন্যানো। ন্যানোতে কি হবে? ন্যানো হচ্ছে এন। ন্যানোর পরে আছে পিকো। পিকোতে কি হবে? পি। পিকোর পরে আছে ফেমটো। ফেমটোর পরে দিবেন অটো। ঠিক আছে, নেন, এই হচ্ছে আমাদের ন্যানো, পিকো, ফেমটো, অটো। তাহলে ভাই এগুলো সব ঠাড়া মুখস্থ থাকতে হবে। আপনাকে ধুমধাম দেখবেন হচ্ছে যে এগুলো লাগবে, ঠিক আছে?
তো এগুলো খুব সুন্দর। নাম কি? কিলো মেগা গিগা গিগা টেরা পেটা এক্সা, কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। তারপর আপনার হচ্ছে যে ওইগুলা ইয়া শিখতেন না যে ছোটকালে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। আপনার ডিসিসেন্টি সম্পর্কগুলো আই গেস জানেন। আর মাইক্রো ন্যানোপিকও তো আছে। তো এখন এখান থেকে প্রশ্ন কিরকম আসে, এখান থেকে অনেক সময় তোমাকে এককের রূপান্তর দিবে। তো এককের রূপান্তর গুলো আবার খুব ইন্টারেস্টিং। এককের রূপান্তর গুলো নিয়ে আমরা এখন কয়েকটা ম্যাথ সলভ করবো, দেখি কে কত তাড়াতাড়ি পারে। এ তো হবে। কি এ তো হবে? ও এটো, সরি আমি অটো লিখে রাখছি। সরি, খেয়াল করি নাই। অটো উচ্চারণ করতে করতে অটো বলে ফেলছি। এটা হ্যাঁ, আমরা হয়েছে, আমরা আগাবো। মিলিয়ন নিচেটা মাইক্রো। আমি বুঝছিলাম এটা অনেক সময় কেউ বুঝবে না, আমি আবার লিখি। দেখেন এখন সুন্দর করে লিখবো। ও ইংলিশ ভাষার জন্য লিখি নাই না, সরি খেয়াল করি নাই। এটা হচ্ছে ডেসি, এটা সেন্টি, এটা মিলি। সরি, মিলি বানান মনে হয় ভুল করলাম। মিলি না, আচ্ছা দাঁড়া দেখছি, মিলি বানানটা আমি ভুলে গেছি। মাইক্রো, এটা ন্যানো, এটা পিকো। মিলি বানানটা দেখছি, দাঁড়া ওয়েট। মিলি বানান কি ছিল এটা ভুলে গেছি। মিলিমিটার। হ্যাঁ মিনি তো এটাই। নাম সার্চ দিছি মিলিমিটার, হ্যাঁ চলে আসছে মিনি মিলিশিয়া। কপাল আমার। হ্যাঁ মিলি। আচ্ছা মিলি বানানে ডাবল এল। ঠিক আছে এবার মিলি, ওকে। সবাই ডান বাচ্চারা? ওকে। মাইক্রোর পরে লিখেছি ন্যানো, এটা অটো, এটা ফেমটো। ওকে। কেন ইনফিনিট ওয়্যার লেখা হয়েছে? ভালো একটা প্রশ্ন। ওর প্রশ্ন হচ্ছে যে কেন অ্যাম্পিয়ারের সংজ্ঞার সময় ইনফিনিট ওয়্যার রেখেছিলাম। এটা তো বাবা বোঝানো একটু পেইন। ইনফিনিট ওয়্যার রাখা হয়েছে কারণ আসলে দিন শেষে আম, কত মিটার মানে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা লেন্থের উপর খুব একটা ডিপেন্ডেন্ট না। এই জন্য ইনফিনিটি ওয়্যার রাখা হয়েছে। মানে ইনফিনিটি হচ্ছে যে লম্বা হচ্ছে যে তার রাখা হয়েছে। এটা আরো ব্যাখ্যা আছে, আর একটু বড় হলে তোমাকে দিতে পারবো। আনফরচুনেটলি এখন তোমাকে যতই বুঝাই লাভ নেই। যেমন গতকালে একটা ছেলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল, আমার মনে আছে। সেটা হচ্ছে ভাইয়া, আই ইজ ইকাল টু কিউ বাই টি। আমরা জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে যে আধান বাই সময়। তাহলে আপনি এখানে কেন বলছেন যে এটাকে লব্ধ রাশি আকারে প্রকাশ করা যায়, মানে মৌলিক রাশিতে প্রকাশ করা যায় না? সে হিসেবে তো কিউ আপনার হচ্ছে মৌলিক রাশি হওয়া দরকার। তো এটার অ্যান্সার আমি ওকে পরে গ্রুপ চ্যাটে দিয়েছি, ও অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। তো ওকে আমি বলেছিলাম যে আসলে দেখো দিন শেষে আম, এটা কারণ হচ্ছে যে আধানকে না হিসাব করা যায় না, গুণা যায় না। মৌলিক রাশি হওয়ার কোনো বড় শর্ত বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হওয়ার বড় কন্ডিশন হচ্ছে অবশ্যই তাকে ইজিলি মেজার করতে জানতে হবে। তো অ্যামিটার দিয়ে আমরা ইজিলি মেজার করতে পারি কারেন্ট কতটুকু, এটা অনুগ্রহ করা যায় না। এখন এই কথাটা আমি গতকালকে বলি নাই, বিকজ বললে অনেকে কনফিউজ হবে। তো অনেক কোয়েশ্চেন আমি ইচ্ছা করে অ্যান্সার দেই না লাইভ ক্লাসে, এটা আমি আলাদা করে আবার বুঝাই দিই। বিকজ সবাইকে বুঝাতে গেলে সবার মাথা নষ্ট হয়ে যায়। আমরা আগাই তাহলে। মাইক্রো সিম্বল হচ্ছে নিউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, বড় এককগুলোকে কেন ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়? মাইক্রো সিম্বলটা একটু ক্লিয়ারলি লিখবো। আচ্ছা শিওর। আগে লিখবে একটা ইউ, তারপর এখানে একটা দাগ দিয়ে দিবা, এই হচ্ছে মাইক্রো। বড় এককগুলোর নিয়ম ভাইয়া, বড় এককগুলোকে বড় হাতের দিয়ে লেখা, এটা নিয়ম, আর কোনো রিজন নাই। আর একটা বড় রিজন হচ্ছে ভাই দেখো, বড় হাতের একক যদি মানে যেটা হচ্ছে বড়, সেটা তুমি যদি বড় হাতের ছোট হাতের বা আপার কেস লোয়ার কেস যদি ডিফারেন্সিয়েট না করো, তাহলে তো তুমি পরে কনফিউজ হয়ে যাবে। রাইট, এই জন্য। আসেন আমরা আগাই। এইবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লেখেন একক রূপান্তর। লেখেন একক রূপান্তর, বা লেখেন ইউনিট কনভার্সন। ইউনিট কনভার্সনে আপনাকে দেওয়া হলো 5 পেটা মিটার ইজ ইকুয়াল টু কত মিলিমিটার। ঠিক আছে, 5 পেটা মিটার ইজ ইকুয়াল টু কত মিলিমিটার। এবার এখন আসেন আমরা হচ্ছে যে বোঝানোর চেষ্টা করি। অটো ইট উড বি, আচ্ছা ওটা ওটা বানান কি ভুল রেখেছি? ও দেখছে আমার ওই যে সারাদিন অটোতে চলতে চলতে দেখছে আমি বানান টানানো অটো লিখে ফেলতেছি, এটা ঠিক করে নাও ইংলিশ ভার্সনটা। ঠিক আছে লিখেছো এবার? ওকে, লেখা হয়েছে। আমরা আগাই। আচ্ছা এটা কিভাবে সলভ করবো ভাইয়া? সলভ করার প্রসেস খুবই সিম্পল। সলভ করার প্রসেস হচ্ছে প্রথমে যে কোনো টিস্যুকে আগে হচ্ছে মিটারে কনভার্ট করো, রাইট?
প্রথমে যে কোনো কিছু জায়গায় মিটারে কনভার্ট করো। তো দেখো পিকোমিটারের সাথে পেটামিটারের সাথে মিটারের সম্পর্ক কি, 10⁻15। তা আমরা বলতে পারি 5 পেটামিটার, আগে মিটারে নাও, তো 5 × 10⁻15 এত মিটারে গেছে। ভাইয়া এখন মিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক কি? দেখো এখানে বলা হয়েছে কত, 10⁻³ তাহলে ভাই এখন তার সাথে 10⁻³ গুণ করে দাও, বাস শেষ। খুবই সোজা ম্যাথ। কঠিন লাগছে? একেবারে ইজি। তা আপনাদের যদি ম্যাথ নাম্বার 2 দেই, এটা আপনারা নিজেরা আমাকে সলভ করে একটু বলেন চ্যাটে বা কমেন্টে। ফেসবুকে যারা আছেন তারা কমেন্টে বলবেন, আপনারা চ্যাটে বলেন যে এটা কত হবে। 2, বলেন 2 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত এক্সামিটার হবে, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। দেখি কে কে বুঝেন নি আগের ম্যাথ। পার্লার বার্থডে, পার্লার কার বার্থডে, পার্লার। ওকে, আমরা আগাবো। এটা কত হবে বলেন, তাড়াতাড়ি বলেন, দেখি কে কে পারেন। ফেসবুকে যদি কেউ কমেন্ট করে আমি সেটা দেখি না এর পর্যন্ত, সরি সেটা একটু আমি দেখে নিই। আচ্ছা, ফেসবুকে কেউ কি কমেন্ট করেছে? দেখা হয় যায়নি এখনো। সবার ডান? ওকে, আমরা আগাই। কত আসছে বলেন? 2 × 10⁻⁶। এগুলো মুখস্থ করার ট্রিক্স নাই ভাই, এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার কিছু নাই। আমি আর কি ইচ্ছা যে এখন বলতে বলতে আমার মুখে মানে অভ্যাস হয়ে গেছে যে কিলো মেগা গেগা টেরা পেটা এক্সা ডিসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। এটা এইভাবে আমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলছি। আমার কাছে মানে কবিতা টবিতা দিয়ে মুখস্থ করার থেকে এটা মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো এরকম আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যাবে বলতে বলতে। দ্যাট ইজ লাইক বেটার। আচ্ছা, এটা কিভাবে করবা ভাই? খুবই সিম্পল। পিকোমিটারের সাথে আগে মিটারের সম্পর্ক কত দেওয়াই আছে এখানে, দেখো। পিকোমিটারের সাথে মিটার সম্পর্ক 10⁻⁻12। তাহলে বাবা 2 × 10⁻⁻12 দিলাম মিটার। এখন লাগবে এক্সামিটার। ভাই এক্সামিটারের সাথে মিটারের সম্পর্ক কি? বলেছে 10⁻18। এইবার লাগবে ক্যাচাল, এইবার লাগবে ক্যাচাল। কি ক্যাচাল বলুন তো? এক্সামিটারে কনভার্ট করতে হবে, কিভাবে করবা? আগেটা তো সুন্দর গুণ করে দিয়ে চলে গেছো, এবার কি করবা? এবার ঝামেলা আছে। দেখো আমাদের পিকোমিটার থেকে আমরা মিটারে নিছি, রাইট? আচ্ছা, এখন বলছে যে আমাকে এটা এক্সামিটারে নিতে, তাহলে আমার এটা হবে ভাগ। তো টেকনিক্যালি আমাদের আসলো 2 × 10⁻⁻, কত আসতেছে এই জায়গায়? 12 এর সাথে 15 কত? সাথে 15 হচ্ছে যে আমাদের এখানে আসবে 12 - 15, তাহলে 27। এখন আপনাদের প্রশ্ন ভাইয়া, তাহলে কিভাবে কি করবো, মনে রাখবো কিভাবে? একবার গুণ একবার ভাগ, খুবই সোজা কাজ। লিখে ফেলেন, বড় থেকে ছোট হলে সর্বদা হবে গুণ, লার্জ টু স্মল হবে মাল্টিপ্লিকেশন, আর যদি হয় আমার ছোট থেকে বড় তাহলে হবে ভাগ, অর্থাৎ স্মল টু লার্জ হবে কি ডিভিশন। এটা যেন ভাই সবার মাথায় থাকে, স্মল টু লার্জ হবে আমার ডিভিশন। তাহলে ভাইয়া আমরা মাথায় রাখবো বড় থেকে ছোট হলে গুণ, ছোট থেকে বড় হলে কি ডিভিশন। এখন প্রশ্ন হচ্ছে হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। দেখেন এখানে আমরা একটু ফোকাস করি। আমাদের 5 যে পিকোমিটারটা আছে, এটার সাথে মিটারের সম্পর্ক কি ছিল? যে মিটার পিকোমিটারের থেকে ছোট, তাই গুণ করছি। আবার মিটারের সাথে মিলিমিটার সম্পর্ক কি ছিল? যে মিলিমিটার মিটারের থেকে কি আবার ছোট, তাই আমরা আবার কি করে দিছি? গুণ করে দিছি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা ভুল করছি, আমি খেয়াল করি নাই। মিটার না 3 গুণ হবে, দেখছো? খেয়াল করি নাই, দেখছো? আমি তোমাদেরকে পড়াই যাচ্ছি, খেয়ালই করি নাই। তো মিটারকে আমরা কি করব? 3 দিয়ে গুণ দিয়ে দিব। তো রিমেম্বার, আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে যখন আমাদের হচ্ছে যে বড় থেকে ছোটতে যাব তখন গুণ, ছোট থেকে বড়তে গেলে আমাদের কি হবে? ভাগ। তো এবার আসেন আমরা আপনাকে আরেকটা হচ্ছে যে ম্যাথ ম্যাথ প্রবলেম দিই, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন। তাহলে আপনাকে একটা সহজ একটা ম্যাথ প্রবলেম দিই।
আমি আপনাকে বললাম 3 অটোমিটার ইকুয়াল টু কত গিগামিটার। আমি আপনাকে পুরোটা করে দেই, আপনি আমার সাথে সাথে বুঝে বুঝে আগান। দেখেন আমরা আগে সিম্পলি চিন্তা করি, 1 অটোমিটার এটা কত হচ্ছে মিটারের সমান। আমি এটাকে শিখেছি 10⁻⁻18 মিটারের সমান, রাইট? একটু আগে আমরা দেখলাম এই জায়গায় -18 মিটারের সমান। এখন 3 অটোমিটার তাহলে কার সমান হবে? ঐকিক নিয়ম বা ইউনারি মেথডে এত মিটারের সমান। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম মিটার পাইছি। এখন আসেন 1 গিগামিটার কত মিটারের সমান? 10⁻12 মিটারের সমান। এটা আমাদের এখানে বলা আছে। যদি সেটাই হয়ে থাকে, এখন আমাদের মিটার আর গিগামিটারের মধ্যে বড় কে? অফকোর্স আমাদের গিগামিটার বড়। তাহলে এবার আমরা এটাকে দিব ভাগ, তাহলে কনভার্ট হবে গিগামিটারে। চাইলে তুমি এটাকে ঐকিক নিয়মও সলভ করতে পারো, যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি জানি, তাহলে আমি এখানে লিখি এত মিটার মানে 1 গিগামিটার। তাহলে 1 মিটার মানে 1/10⁻12 গিগামিটার। আবার তাহলে 3 × 10⁻−18 মিটার মানে এটার সাথে গুণ করে দেওয়া ঐকিক নিয়মে বা ইউনারি মেথডে। বাস এইভাবে করলেও তুমি আনসার পেয়ে যাবা 3 × 10⁻⁻6 গিগামিটার। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে আমরা কি করলাম? আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সলভ করে ফেললাম। ও গিগামিটার কি 9 ছিল? সরি দাঁড়ান ঠিক করে দিচ্ছি, 9 ছিল তো আমি ভুলে 12 লেখা স্টার্ট করছি। এটা ছিল 9, 9 ছিল, দাঁড়ান ঠিক করি। 9, এটাও 9, তাহলে এটা হবে কত? -9। নেন এবার ঠিক আছে। ডান সবাই, বুঝতে পারছি? বুঝতে পেরেছি বাচ্চারা? 1 এক্সামিটার কি 10⁻18 ছিল? ও আচ্ছা আমি এখানে 15 লিখে রাখছি। আরে দেখছো আমি সব ভুলে গেছি, উল্টা পাল্টা লিখে রাখতেছি। তাহলে এখানে ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। এটা 18, কত আসে? 12 18 হচ্ছে যে 30। না ঠিক আছে এবার, না এবার ফিক্স করে দিছি। এবার আপনাদেরকে আরো একটা করতে দিব বাচ্চারা, ঠিক আছে? চলেন আরেকটা করতে দিই। এইবার আমাদের যদি এতটুকু কমপ্লিট হয় আমরা পরেরটাতে যাব। পরে আপনাদের হচ্ছে যে এখন 4 নাম্বার আমি একটা ম্যাথ করে, চলেন 4 নাম্বার দেখে আপনারা কে কে পারেন। এটা এটা যদি সবার তুলা হয়ে যায়, এই ম্যাথটা আমাকে সলভ করে দেখান। নাম্বার 4, 5 টেরামিটার ইজ ইকুয়াল টু কত কিলোমিটার? এবার ঝামেলা হবে। হ্যাঁ শেষ করে দিব, এই যে মাত্রা সমীকরণটা খালি পড়ানো বাকি। মাত্রা সমীকরণটার খালি 2টা ম্যাথ করাবো, তাহলে শেষ, ছোট ছোট। বলেন এবার হচ্ছে আমরা ম্যাথ সলভ করি। 5 টেরামিটার মানে কত কিলোমিটার? দেখেন এগেন আমরা একটু হিসাব করি, 1 টেরামিটারের সাথে মিটারের সম্পর্ক কি? কিলো গিগা, কিলো মেগা গিগা টেরা, হ্যাঁ তাহলে 10⁻12 মিটার। তাহলে 5 টেরামিটার কি হবে? 5 গুণ ঐকিক নিয়ম। এবার কিলোমিটারের সাথে সম্পর্কে আসি, চলেন। আমরা জানি 1 কিলোমিটার, এভাবে লিখি 1 মিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার বা 10⁻³ মিটার। তাহলে অতএব আসেন এবার যাই, 10⁻³ মিটার মানে 1 কিলোমিটার। তাহলে 1 মিটার মানে 1/10⁻³ কিলোমিটার। তাহলে আমাদের এখানে 5 টেরামিটারের জন্য আমরা কত পেয়েছি? 5 × 10⁻12 মিটার। এটা মানে হচ্ছে এত গুণ। বাস শেষ। এইভাবে আমরা হচ্ছে যে ম্যাথ গুলাকে ঐকিক নিয়মে চাইলে সলভ করতে পারবো। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? আই গেস তাহলে সবাই এককের যে সম্পর্কগুলো আছে সেগুলো খুব সুন্দর মতোই পেয়ে যাচ্ছেন। 10⁻³ কোনটা 10⁻³ ভাইয়া? সব তো ঠিকই লিখছি। কোনটা 10⁻³?
আগের স্লাইডটা দেখাবো? হ্যাঁ শিওর, ওয়াই নট। দেখেন আগের স্লাইডের কথা ভুল আছে কিনা, ভুল তো থাকার কথা না। মিলিমিটার হচ্ছে এত। ও আচ্ছা, কেন টেন টু দি মাইনাস মানে 3 হয়ে গেছে এই জায়গায়, এটা রিজন হচ্ছে এইটা। ভাগ ছিল টেন টু দি মাইনাস 3, আমি ডিরেক্টলি এখানে টেন টু দি প্লাস 3 লিখে দিচ্ছি। এবার ঠিক আছে। ঠিক আছে, তো ভাগটাকে আমি ডিরেক্টলি লিখে দিছিলাম। হ্যাঁ, বড় নিলে ছোটতে গুণ, এই জন্য। ওকে, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ, এটাও শেষ। আসলে লাস্ট আমাদের পড়া, আজকে লাস্ট পড়া হচ্ছে মাত্রা সমীকরণ। তো লেখেন মাত্রা সমীকরণের ইম্পর্টেন্স, এবং দিস ইজ দ্য পার্ট যেটা কিনা হচ্ছে যে আপনাদের একটু হচ্ছে যে হয়তো বা বইয়ে আপনারা ডিরেক্টলি এই জিনিসগুলো পাবেন না, বাট এটা পরীক্ষা ইদানিং দেয়, তো একটু ভালো করে শিখতে হবে। লেখেন ইম্পর্টেন্স অফ ডাইমেনশনাল ইকুয়েশন। এইটা আপনাদের 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 2 মার্কস কোয়েশ্চেন, 2 মার্কস কোয়েশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো লিখে ফেলেন। প্রথমে আছে এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়। We can convert units. Number 2, can identify নির্ভুলতা কি? Can identify um, if an equation is correct. ঠিক আছে। Number 3, can form equations with different quantities. কোন ভৌত রাশির একক নির্ণয় করা যায়। And lastly, can solve equations of any physical quantity. এই হচ্ছে আমাদের মোটামুটি মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তাগুলো। 3 নম্বর ম্যাথটা আরেকবার দেখানো যাবে কিনা? হ্যাঁ শিওর, কেন দেখানো যাবে না, দেখাচ্ছি, এক সেকেন্ড, আগে শেষ করে নেন। এটাকে তুলে নেন, তারপর আমরা 2টা ম্যাথ সলভ করবো আজকে, 2টা ম্যাথ সলভ করলেই শেষ। আপনাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে একটা ম্যাথ দিয়েছিলাম, মানে সরি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ওটা কি সবাই পেরেছিলেন? ওই যে বেগের মাত্রা সমীকরণ কেন এমএলটি ইনভার্স টু বলতে কি বুঝো, এটা আমি নেক্সট দিন অ্যান্সার দিব। আপনারা যদি কেউ না করে থাকেন করেন, করে হচ্ছে আমাকে গ্রুপে পোস্ট করেন, আপনাদের তো গ্রুপগুলো দেওয়াই আছে, গ্রুপে পোস্ট করেন। সবার ডান, আমরা আগাবো। ওকে, আই গেস আমাদের সবার মোটামুটি হচ্ছে যে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তার যে পার্টটুকু আছে সেটা তোলা হয়েছে। এখন এখান থেকে ম্যাথ কিরকম আসবে, ম্যাথ গুলা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া। আমরা যে কোনো একটা ইকুয়েশন আদৌ রাইট নাকি রং এটা বুঝতে পারবো মাত্রা সমীকরণের বা ডাইমেনশনাল ইকুয়েশন দুই সাইডে ইকুয়েট করে বা দুই সাইডে সমান প্রমাণ করে, এবং এই ম্যাথগুলো পরীক্ষায় আসে, তো আসেন আমরা দেখাই। তো প্রথমত আমরা সমমাত্রিক নীতিটা শিখি, বা লেখেন হচ্ছে যে ইকুই ডিমেনশনাল প্রিন্সিপাল। ইকুই ডিমেনশনাল প্রিন্সিপাল কি? দেখেন, any correct equation will always have both dimensional equations of each side same বা similar।
দুই সাইডে ডিমেনশনাল ইকুয়েশন অলওয়েজ কি হবে, সিমিলার হবে। হ্যাঁ, কোর্স স্টুডেন্টদের জন্য আলাদা গ্রুপ থাকবে। আলাদা গ্রুপ তো অলরেডি আছে, অলরেডি আছে। আচ্ছা, যারা আগে স্লাইড তুলতে পারেন না, এই নেন, তুলে নেন। আর কারো বাকি থাকলে বলেন, আমি অবশ্যই আপনাদের স্লাইডটা দিয়ে দিব। আজকে আর কালকে দুইটাটা মিলাই একবারে দিয়ে দিব, হ্যাঁ? তো তখন আপনারা তুলে নিতে পারবেন। ডু ইউ হ্যাভ টু মেমোরাইজ? কাইন্ড অফ ইয়েস। আপনাদের বইয়ে ওগুলো আছে, তো এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। তো আপনাকে মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ এর যা যা আছে ওটা আমি আপনাদের বই থেকে লিখে দিয়েছি, জাস্ট আপনাদের বই গুছানো নাই। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আরেকবার গুছাই লিখাই দিছি। আপনাদের বই গুছানো থাকলে আমি আর লিখে দিতাম না কষ্ট করে। বাট একটা কারণে লিখাই দেওয়া, যেন আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতে পারে, আপনাদের একটু মনে থাকে। আর এটা হচ্ছে মাত্রা সমীকরণের ইম্পর্টেন্স। এটার পরে হচ্ছে যে সমমাত্রিক নীতি। এখন আমরা ম্যাথ সলভে যাব। ম্যাথ গুলো আরেকবার বুঝাবো। কোন ম্যাথটা? না, কোনো সমস্যা নেই, আমাকে মেনশন করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি আপনাদের মাত্রা সমীকরণের ম্যাথটা শেষ করি, মানে আজকের কন্টেন্টটা কমপ্লিট করি। দেন আপনাদের যা যা প্রশ্ন আমি একটা একটা করে আবার অ্যান্সার করবো নি, ঠিক আছে? আসেন আপনাদের মাত্রা সমীকরণের ম্যাথে চলে যাই। তো মাত্রা সমীকরণের ম্যাথের মধ্যে প্রথম যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে এইটা। লেখেন সবাই ম্যাথটা আমার সাথে। লেখো, শব্দের বেগ v ইজ ইকুয়াল টু √p বাই d, ভেলোসিটি অফ সাউন্ড। সমীকরণের সঠিকতা যাচাই করো। শুদ্ধতা যাচাই করো। এটা তোমাদের শীটেও দেওয়া আছে, শীটেরই এটা টাইপ 3 এর ফার্স্ট ম্যাথ, ঠিক আছে? তোমাদের শীটটা আমি যেদিন দিয়ে দেবো সেদিন তোমরা দেখতে পাবা। আচ্ছা, ফাইন্ড দি ভ্যালিডিটি অফ দি ইকুয়েশন। আচ্ছা, এখানে ভি কি? ভি হচ্ছে বেগ বা ভেলোসিটি। পি হচ্ছে চাপ বা প্রেসার। যারা এখনো চাপ, তারপরে হচ্ছে যে ভেলোসিটি, এগুলো চিনেন না, টেনশন নেই, আমি এখন বলে দিব আপনাদেরকে। ডি হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। তা আসলে এগুলোর ব্যাখ্যায় যাই। সলিউশন আগে আপনাকে প্রথমত প্রত্যেকটার হচ্ছে মাত্রা সমীকরণ বের করা শিখতে হবে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি? আমরা জানি হচ্ছে যে আমাদের বেগ মানে কি, সরণ বাই সময়। আমরা জানি সময় মানে কি, সরণ মানে হচ্ছে আমাদের এখানে আসবে এল, সময় হচ্ছে টি। তাহলে আমাদের মাত্রা সমীকরণ দাঁড়াচ্ছে L t−1, রাইট? অতএব লেফট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণ হচ্ছে L t−1। এখন আমাদের দেখা লাগবে রাইট হ্যান্ড সাইডে কি হয়। রাইট হ্যান্ড সাইডে প্রথমে আছে পি বা প্রেসার। প্রেসার বা চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তোমরা যারা চিনো না, টেনশন করার কারণ নাই। বা আমরা বলতে পারি ফোর্স বাই এরিয়া। এখন ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বা আমরা বলতে পারি লেংথ ইন্টু উইডথ। আর বল যারা চিনেন না, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। লাস্ট ক্লাসে আমরা ত্বরণের অলরেডি ব্যবহার দেখেছি, বা এক্সিলারেশনের ইউসেজটা দেখেছি। তো এইবার আসেন আমরা বুঝাই
এই যে ভর, এটাকে এম দ্বারা এক্সপ্রেস করা যায়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা যায়? ত্বরণ মানেই হচ্ছে সরণ বাই সময় স্কোয়ার। এটা আপনাদেরকে লাস্ট ক্লাসে ভাইয়া অলরেডি দেখাইছিলাম, তাই না? আপনাদেরকে একটা প্রোগ্রাম কি ফর্মুলা পড়ানোর সময় দেখিয়েছিলাম। তাহলে এই জায়গায় কি আসবে? ম্যাস সরণ মানে হচ্ছে এল, টি ইনভার্স টু, আচ্ছা সরি টি হচ্ছে যে স্কোয়ার নিচে, দৈর্ঘ্য এখানে এল, প্রস্থের জন্য একটা এল। তাহলে দেখেন তো কাটাকাটি করে কি আসে, কাটাকাটি করে আমাদের এখানে চলে আসতেছে বল। তাহলে হচ্ছে যে আমাদের এম এল এল কাটা, তাহলে এম বাই এল টি স্কোয়ার, এটা হচ্ছে যে প্রেসারের জন্য আসছে। তারপর আছে কি? ডেনসিটি বা ঘনত্ব ডি। তো ডি এর জন্য আসেন, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন বা ম্যাস বাই ভলিউম। তো খুবই সোজা, আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে তিনটা এল। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা লেংথ উইথ হাইট মানে কি? তিনটা এল, তাহলে এম এল বাই থ্রি। তাহলে আমাদের বলো রুট ওভার, মানে যেটা রাইট হ্যান্ড সাইড, রুট ওভার পি বাই ডি, পি স্কোয়ার ইন্টু এম এল কিউব। যদি সেটা করেন তাহলে দেখেন এম এম কাটা, এল স্কোয়ার বাই টি স্কোয়ার, মানে এল স্কোয়ার টি স্কোয়ার দেওয়া, টি ইনভার্স টু দেওয়া, আমি রুট ওভার করলে ফাইনালি পাবো এল টি ইনভার্স ওয়ান। আর এই যে দেখেন লেফট হ্যান্ড সাইডের আর রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণটা ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি সমীকরণটা শুদ্ধ বা সমীকরণটা কারেক্ট। এই হচ্ছে আপনাদের একটা ম্যাথ। ত্বরণ সরণ টাইম স্কোয়ার কিভাবে? আচ্ছা বুঝাই দিচ্ছি। ত্বরণ মানেই হচ্ছে বেগ বাই সময় বা ভেলোসিটি বাই টাইম, আর বেগ মানে কি আবার সরণ বাই সময়। তাহলে সময় এখান নিচে দুইটা, বুঝছি এবার? কার কনফিউশন আছে? ইকুইডিমেনশনাল প্রিন্সিপালটা বুঝি নাই ভাই। ইকুইডিমেনশনাল প্রিন্সিপাল হচ্ছে এটাই, যে এটা একটা কারেক্ট ইকুয়েশন, লেফট হ্যান্ড সাইডের যে মাত্রা সমীকরণ এবং রাইট হ্যান্ড সাইডের যে মাত্রা সমীকরণ বা ডিমেনশনাল ইকুয়েশন, দেখেন দুই সাইডে দুইটা সমান আসছে, দেখতে পাইছেন? এটাই ইকুইডিমেনশনাল হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল বা সমমাত্রিক নীতি। বুঝা গেছে? সমমাত্রিক নীতি এবার মানে ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? আরেকটা ম্যাথ করাবো, সমস্যা নেই, তাহলে আরো ক্লিয়ার হবে। রাইট হ্যান্ড সাইডটা আরেকবার বুঝাবো, হ্যাঁ শিওর, ওয়াই নট। তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাইতে হয় আর কি, তোমরা একটু বাচ্চা মানুষ তো। যদিও এটা কিন্তু গতকালকে আমি পড়াইছি, অবশ্য আসলে পেইড ব্যাচ হলে আমি বুঝতে পারতাম, মানে এখন তো ফ্রি ক্লাস চলতেছে, আসলে কে যে আজকে জয়েন করছে আর কে যে গতকাল জয়েন করছে আমি জানি না। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা লেংথ উইডথ এন্ড হাইট, তো লেংথ হচ্ছে এল, প্রস্থ হচ্ছে যে এল, উচ্চতাও হচ্ছে এল। বুঝতে পারছি? তিনটা এল মিলে এল কিউব হয়েছে। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন আছে? এই জন্য এল কিউব হয়েছে। ঘনত্বের নিচে কি লিখেছেন? ভর বাই আয়তন। কোথায় ঘনত্বের নিচে কি লিখছে? ভর বাই আয়তন, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন? রিক্যাপ দিব, আচ্ছা। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে ভেলোসিটি, রাইট হ্যান্ড সাইডে আছে রুট ওভার পি এন্ড ডি, মানে পি বাই ডি। তো ভেলোসিটির জন্য বা বেগের জন্য আমরা আগে এল টি ইনভার্স ওয়ান পেয়েছি। এখন আগে আমরা চাপের জন্য একটা বের করলাম, ডেনসিটি বা ঘনত্বের জন্য একটা বের করলাম, তারপরে দুইটাকে আমরা একসাথে ইকুয়েশন করে দিলাম, করে দেখলাম যে রাইট হ্যান্ড সাইডেও আমাদের এল টি ইনভার্স ওয়ানই আসছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমি পরীক্ষার হলে যদি আমি চাপ ডেনসিটি এগুলো না চিনি তাহলে কি হবে? ডোন্ট ওয়ারি, তোমাদের মাত্রা সমীকরণ হয়তোবা এই পরীক্ষায় অর্থাৎ তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় হয়তোবা দিয়ে দিবে না, এটা পরবর্তী যখন তুমি এসএসসি র কাজ, মানে যখন তুমি হচ্ছে ক্লাস টেনে উঠবা, যারা নাইনে আছো, কারণ ক্লাস টেনেরা অলরেডি হচ্ছে যে এগুলো চিনে, যারা নাইনে আছো তারা যখন ক্লাস টেনে উঠবা তখন এগুলো নিয়ে টেনশন হবে না, কারণ তুমি ততদিনে বেগ, চাপ, ঘনত্ব
এগুলো সব শিখেই ফেলবে, এগুলো সব চিনেই ফেলবে, এগুলো তোমার কাছে আননোন লাগবে না। তো তখন তোমার জন্য ইটস গানা বি ভেরি ইজি, ঠিক আছে? ওকে, ভেরি গুড, আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু বুঝতে পারলে চলেন আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দিই। শুরুতে ঘনত্বের নিচে কি লিখেছেন? ঘনত্বের নিচে ভি, সরণ বাই সময়। আর তো কিছু দেখতে পাচ্ছি না, ঘনত্বের নিচে আর কি লিখবো? ওকে, রাইট সাইড ফাইনাল অ্যান্সারটা আবার বলেন। এই যে এল টি ইনভার্স ওয়ান, এই যে এটার এটা তো সমান। ওকে, লাস্ট কোয়েশ্চেন আজকে আপনাদের এই ক্লাসের। আমার ভার্নিয়ার স্কেল পড়ানোর ইচ্ছা ছিল, বাট ভার্নিয়ার স্কেল পড়ানো যায় নাই। তো আমাদের আজকের লাস্ট ম্যাথ, সবাই লিখে ফেলেন, দেখি কে পারেন। লিখে ফেলেন সবাই। আচ্ছা, সেম জিনিস, মানে সেম কোয়েশ্চেন। তো জাস্ট আমি আর কোয়েশ্চেনটা সব ডিটেল লিখে লিখে দিচ্ছি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার তোমাকে জাস্ট এইটা হচ্ছে যে শুদ্ধতা যাচাই করতে হবে এই কোয়েশ্চেনের। কিভাবে সলভ করবা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় অলওয়েজ রিমেম্বার, যদি প্লাস থাকে তাহলে প্রত্যেকটা যে প্লাসের সাথে যে কটা রাশি থাকবে, হ্যাঁ, তারা ইন্ডিভিজুয়ালি সমান হইতে হবে। কি বললাম? ইউটি হাফ এটি স্কোয়ার তাদের ইন্ডিভিজুয়ালি এস এর সমান হইতে হবে। মাথায় থাকে জানো, প্লাস মাইনাস থাকলে ইন্ডিভিজুয়ালি সমান হইতে হবে। তো আসলে আমরা বের করি, এস এর মাত্রা সমীকরণ তো সোজা। আর ইউটি আসেন, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে যে সরণ বাই সময়, বেগ। ইউ মানে হচ্ছে আদি বেগ, তো এখানে হচ্ছে যে সরণ বাই সময়, ইউ হচ্ছে বেগ বা ভেলোসিটি, হ্যাঁ, বেগ বা ভেলোসিটি। এস হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গেল। তাহলে ভাই এই জায়গায় তার সাথে কি গুণ হবে? সময় গুণ হবে। তাহলে কত আসলো ঘুরায় ফিরায়? সেই সরণই আসলো। তো সরণের মাত্রা সমীকরণ কি? এল। এখন হাফ এটি স্কোয়ার লাগবে। এ মানে হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন। ত্বরণ বা এক্সিলারেশন। তাহলে এর জন্য কি আসবে? হাফ। এ মানে হচ্ছে আমাদের কি, ওই যে, ও বাই দা ওয়ে, এখানে যদি কখনো হাফ থাকে, হাফটা নিয়ে কখনো টেনশন করবেন না। বিকজ আমাদের এখানে হাফ, তারপর হচ্ছে যে টু, মানে যে কোনো কিছু যে আমাদের যদি গুণ আকারে থাকে, টু, হাফ, এটসেট্রা, এগুলো মাত্রার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, ঠিক আছে? আমি এখানে লিখে ফেলি হাফ। এ মানে হচ্ছে এগেন সরণ বাই সময় স্কোয়ার। আর এখানে তো অলরেডি সময় স্কোয়ার আছেই, তাহলে ঘুরে ফিরে আসবে হাফ ইন্টু সরণ। তাহলে কি দিন শেষে আমার সেই আবার লেংথই লাগতেছে। তাহলে মাত্রা কত? মাত্রা অফ হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল। তাহলে দেখেন তিনটা যে অংশ আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা এবং রাইট হ্যান্ড সাইডে যে কয়টা রাশি, তাদের সবারই হচ্ছে যে মাত্রা বা ডিমেনশন এল আসতেছে। তাহলে এরা পরস্পর সমান। আমরা কি বুঝতে পারলাম? ডেন্সিটি কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা। ডেন্সিটিকে প্রকাশ করা হয় রো দ্বারা। আর এটার একক হচ্ছে কেজি মিটার পার কিউব। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি কারণ জানা থাকে, যে প্রশ্ন করেছেন তার অ্যান্সার। ওকে বাচ্চারা, আজকে আমরা অনেক কিছু শিখলাম। আজকের ক্লাসটা একটু হেভি ওয়েট ক্লাস হয়েছে। গতদিনের ক্লাস তো সোজা ক্লাস ছিল, রাশি কি, উমুক কি তুমুক কি, আমরা খুব মজা করে শিখে ফেলছি। আজকে হচ্ছে প্রপার ফিজিক্স ক্লাস হচ্ছে, যেখানে আমরা অ্যাকচুয়ালি একক কি, এককের কনভার্সন, মাত্রা সমীকরণের ম্যাথ, এগুলো জেনেছি। সো আজকে বলতে পারেন একটা প্রপার ফিজিক্স এর হচ্ছে যে ছোঁয়া আমরা পেয়েছি। বাট ফিজিক্স এখানেই শেষ না, আরো ফান আছে। কারণ আমরা কালকে বা নেক্সট ক্লাসে হচ্ছে এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, একটা ভার্নিয়ার স্কেল। আমরা এই ভার্নিয়ার স্কেলটা পড়বো। ইনফ্যাক্ট ভার্নিয়ার স্কেল যেন আপনারা অ্যাকচুয়ালি জানতে পারেন যে ভার্নিয়ার স্কেলটা কি, সেজন্য আমি অ্যাকচুয়াল ভার্নিয়ার স্কেলই এখানে নিয়ে আসছি। এই যে আপনাদেরকে আমি অ্যাকচুয়াল ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে মেপে দেখাবো, হ্যাঁ, যে কিভাবে এটা করে। তো আমি আপনাদেরকে একটু কাছে এনে দেখাই। দেখতে পাচ্ছেন সবাই? এই যে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা এরকম করে আমরা দেখাবো যে আসলে কিভাবে মেজার করা হয়, একদম রিয়েল লাইফে একটা মেজারমেন্ট দেখাবো। তো
তো ভার্নিয়ার স্কেলটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, এবং ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে, এখানে কি কি ত্রুটি আছে, ম্যাথ আছে, সেগুলো আমরা ডিটেইল জানবো। শুধু তাই না, ভার্নিয়ার স্কেলের পাশাপাশি এখানে আমার কাছে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে স্ক্রু গেজ। আপনাদের স্ক্রু গেজটাও আছে হ্যাঁ পরীক্ষায়। স্ক্রু গেজটা কিভাবে কাজ করে, হাউ টু অ্যাকচুয়ালি মেজার দেম, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ইটস গোনা বি ফান। নেক্সট ক্লাসে আমরা এই দুটো যন্ত্র ভালোভাবে শিখবো। এই দুটো যন্ত্র ভালোভাবে শেখার পরে তারপরে ফাইনাল যে ক্লাসটা থাকবে সেখানে আমরা ত্রুটি বা আমাদের হচ্ছে যে পরিমাপের এরর গুলা শিখবো। এবং এরর ম্যাথ গুলা অনেক ট্রিকি ম্যাথ, এখানে কঠিন ম্যাথ আছে, ইজি ম্যাথ আছে। আমরা ইজি ম্যাথ থেকে আস্তে আস্তে কঠিন ম্যাথে যাবো। ইটস গোনা বি ফান, ঠিক আছে? তো কারো কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ইউনিট কনভার্সনের কোন ম্যাথ? থার্ড ম্যাথে যাব। গেলাম। হ্যাঁ, থার্ড ম্যাথে কি হয়েছে ভাইয়া বলেন, বলেন কোনটা? ইউটিএরটা বুঝেন নাই? আচ্ছা হ্যাঁ, হাউ ডিমেনশন অফ কোয়ান্টিটি ইজ ডিনোটেড, ক্যান ইউ ক্লিয়ার দ্যাট? আচ্ছা, ফোর্স ইজ এফ ইজ ইনসাইড থার্ড ব্র্যাকেট। আচ্ছা, অলওয়েজ যে কোনো ধরনের হচ্ছে যে কি যদি ডিমেনশন বের করি তাহলে সেটাকে থার্ড ব্র্যাকেটেই দিতে হয় ডিমেনশনাল ইকুয়েশন, এটা অলওয়েজ নিয়ম, ঠিক আছে? অলওয়েজ ডিমেনশনাল ইকুয়েশনে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় যখন আমি ফাইনাল ডিমেনশনাল ইকুয়েশনটা লিখবো। আর ডিমেনশনাল ইকুয়েশনে ফোর্স কখনোই থাকবে না। ফোর্সকে তুমি যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে ভাঙো তাইলে যে জিনিসগুলো থাকবে সেটাকে তোমার হচ্ছে যে ইকুয়েশনে লিখতে হবে। ইউটিউবটা বুঝেন নাই? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস নেক্সট ফ্রাইডে। ভাইকে রিয়েল মাদ্রিদ ম্যাচ দেখছিলেন না? ভাইয়া ঘুমাই গেছিলাম, সকালে উঠে কাজ করতে হয়, নামাজ পড়তে হয়। কালকে রিয়াল মাদ্রিদ ম্যাচ দেখছেন? দেখি নাই ভাই, ফিজিক্স ভয় লাগে, ফিজিক্স ভয় কাটানোর গাইডলাইন দিন। ওকে শিওর, স্লাইড গুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তো সমস্যা নেই, আজকে রাতেই দিয়ে দিব একটু পরে, হ্যাঁ? ওকে, আর কি আছে? আর কারো কোনো প্রশ্ন? আম, শব্দের মাত্রা বেগ, 4 নাম্বার ম্যাথটা গুণ হবে ভাগ করছি, তাই? কোথায় গুণ হবে ভাগ করছি দেখি, কোথায় গুণ হবে ভাগ করছি? 5 টেরামিটার এত মিটার। না ঠিকই তো আছে, না তো ভুল নাই। হ্যাঁ, ইউনিট কনভার্সন 3 নাম্বার ম্যাথটা কি করবেন? তা ভুল আছে কোথায়? 3 অটোমিটার এত মিটার, এত গিগামিটার, ভুল কই? আমি তো ভুল পাচ্ছি না, ঠিকই তো আছে, ভুল তো নেই। অটোমিটার হচ্ছে যে প্রথমে নিলাম মিটারে, হ্যাঁ, তো মিটারের পরে সেখান থেকে নিলাম গিগামিটারে, গিগামিটারে আরো কমবে। ও আচ্ছা আচ্ছা, লাস্টের অ্যান্সারটা ভুল আছে, বুঝছি বুঝছি বুঝছি। ও, এবার বুঝছি, আমি ভুলে মাইনাস করে দিচ্ছি। 27 হবে। হ্যাঁ ঠিক আছে, যোগে মানে যোগ বিয়োগে ভুল করছি। ওকে, আর কার কোনো কনফিউশন? এটাই লাস্ট ফ্রি ট্রায়াল ক্লাস আল্লাহর রহমতে। নেক্সট উইক থেকে মোস্ট প্রবাবলি আর ফ্রি ক্লাস হবে না। নেক্সট উইকের থেকে আমাদের যে স্পিড ব্যাচের ক্লাসই হবে। হাফের স্কোয়ারে কেন এল লিখলাম? হাফ এটি স্কোয়ার কেন এল লিখলাম? কারণ ভাই হাফ এটি স্কোয়ারে, এখানে দেখেন, এই যেটা হচ্ছে হাফ এটি স্কোয়ারে, খেয়াল করে দেখো, কই গেল? হ্যাঁ, হাফ যখন থাকে আমরা হাফটাকে কোনো গুণায় ধরি না, ওটা সহগ, বা এটা হচ্ছে যে আমরা বলতে পারি কোএফিসিয়েন্ট। মাত্রা ইকুয়েশনে হাফের কোনো হচ্ছে যে ইম্প্যাক্ট নাই, তো ওইটা নিয়ে আমাদের কাজ নেই, এটা বাদ, ঠিক আছে? ইউটিএরটা সেম, স্মরণ বাই সময়। তো স্মরণ বাই সময় ইনটু সময়, তো টাইম ছিল, তো টাইম টাইম কাটা, জাস্ট স্মরণ আছে, এল আছে। 4 নাম্বার মেথড তো ভুল নাই ভাইয়া, বড় থেকে ছোটতে নিলে। তো আমি তো মিটার থেকে কিলোমিটারে গেছি। মিটার যখন এখান থেকে যখন এখানে, তখন তো মিটার নিছি, আর কিলোমিটার যখন যাবো তখন ভাগ দিব না। ঠিকই তো আছে, ভুল কোথায় করলাম? ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। না মিনহাজ, তোমাদের বইয়ে তাহলে ভুল আছে, মাত্রা সমীকরণ এমনি হয় না, তোমাদের বইয়ে ভুল রাখছে। মডার্ন চান্স পাওয়ার টিপস দেন, ভিডিও আপলোড করেছে ইউটিউবে, দেখে নিন ভাইয়া। ওকে বাচ্চারা, আপনাদের সাথে তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।